সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা একটি ভয়াবহ সময় অতিক্রম করছি। দীর্ঘ 5 মাস যাবৎ বাংলাদেশে করোনাকাল চলছে এবং এই অবস্থাটি যখন দেখা গেছে যে দীর্ঘায়িত হচ্ছে, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে এবং তার আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের অন্তর্তাগিদে আমরা এই করোনাকালীন পাঠদান কার্যক্রম শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা 3 মাস ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছি। তোমাদেরকেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আহ্বান জানিয়েছি এই পাঠদান কার্যক্রমের সাথে যুক্ত থাকতে, এবং আমি এক ধরনের আনন্দ বোধ করি যে তোমরা ইতিমধ্যে 450 প্রায় শিক্ষার্থী আমাদের এই করোনাকালীন পাঠদানে যুক্ত হয়েছ। এটি বাংলা বিভাগের জন্য, শহীদ স্মৃতি সরকারি কলেজের জন্য আনন্দের। এবং এই 3 মাস অতিক্রম করে যখন আমরা 4 মাসের ক্লাস শুরু করছি, গতকাল থেকে সেটি শুরুও হয়ে গেছে, তখন আমরা অনুভব করছি আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন, তাদের সহযোগিতা, তাদের চেষ্টা এবং আমাদের যে আন্তরিকতা, সেটি একটা সার্থক জায়গায় গিয়ে পৌঁছেছে। কারণ আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা শুধু ক্লাসই করেনি, ক্লাসের পাশাপাশি সেই ক্লাসটি করে তার যে উপলব্ধির কথা, তার যে জানা বোঝার কথা, সেটা যেরকমের লিখে জানাচ্ছে আমাদেরকে মন্তব্য আকারে, তেমনি আমরা যখন পরীক্ষার ব্যবস্থা করেছি, সেই পরীক্ষাতেও তারা নিজেরা অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে বেশ ভালো ফলাফল করেছে। কোনো কোনো বর্ষ দেখা গেছে যে 10-এ 10 নম্বরও পেয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচির আলোকে আমরা পাঠদান করছি এবং পাঠদানের পর একটি বিষয় আলোচনা শেষ হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন পদ্ধতি যেটি রয়েছে, সেই প্রশ্ন পদ্ধতির আলোকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেটিতে তোমাদের যে অংশগ্রহণ, সেটা আমার প্রত্যাশা মতো না হলেও যারা অংশগ্রহণ করছে তারা ভালো করছে এবং যারা নিয়মিত ক্লাস করবে। নানান সীমাবদ্ধতা থাকবে, তোমাদের কারো মোবাইলের সমস্যা, কারো এমবি কিনে নেওয়ার সমস্যা, কারো আবার নেটওয়ার্কের সমস্যা, এগুলো থাকবেই। কিন্তু দুর্যোগের সময় অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যা থাকে, সেটা পার হয়ে আমাদেরকে আমাদের দায়িত্বটুকু পালন করতে হয়, আমাদের কর্তব্যটুকু পালন করতে হয় এবং সেটা আমরা যেমন করছি, তুমি যখন শিক্ষার্থী তোমারও দায়িত্ব রয়েছে, তুমি সেটি করছো এবং আমরা লক্ষ্য করছি তোমাদের অংশগ্রহণ। আমাদের বিভাগীয় সহকর্মীরা চেষ্টা করছেন, আমি চেষ্টা করছি। এতদিন আমি সরাসরি তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হয়েছি, আমার প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতা ছিল, তো আমার সহকর্মীদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে এস এম আনোয়ারুজ্জামানের সহযোগিতায় আমি এখন ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছে এবং আমার নিজের নামে মাহফুজুল বারী নামে একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে চালু হয়েছে এবং সেখানে বেশ কিছু ক্লাস আমি দিয়েওছি। তোমরা সেটা যদি সাবস্ক্রাইব করো এবং সেটা যদি তোমরা ওই ইউটিউব চ্যানেল থেকে দেখো, তাহলে তোমাদের ক্লাসটি আরও বেশি যথার্থ হবে এবং আমি চাচ্ছি এই পরবর্তীতে যখন আমাদের নিয়মিত ক্লাস চলবে, যদি কোনো কারণে আমাদের পরীক্ষার জন্যে বা কোনো ছুটির জন্যে ক্লাস বন্ধ থাকে, সেই সময়টিতেও, কলেজে যদি ক্লাস বন্ধ থাকে, সেই সময়টিতেও যাতে তোমাদের সাথে এই পাঠদান কার্যক্রম চালু রাখা যায়, এই জন্য আমরা যে ফেসবুক গ্রুপটি খুলেছি সেটি অব্যাহত রাখবো এবং পরবর্তীতেও এরকম বিভিন্ন কোর্স নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেই জন্যে আমি তোমাদের সহযোগিতা চাচ্ছি এবং যারা এখনও যুক্ত হয়নি, এখনও দূরে রয়েছে, তাদেরকে এখানে যুক্ত করার চেষ্টা করুন। আজকে আমাদের আলোচনা করার কথা সম্মান দ্বিতীয় বর্ষের সঙ্গে, এবং সম্মান দ্বিতীয় বর্ষের মধ্যযুগের কবিতা যে কোর্সটি রয়েছে, এই কোর্সের অন্তর্গত একটি গ্রন্থ মানসিংহ ভবানন্দ উপাখ্যান, এটির রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর, এবং আমরা এটি পাঠ শুরু করেছিলাম ভূমিকা আলোচনার পরে, চরিত্র পরিচিতির পরে। আমরা বেশ কয়েকটি ক্লাস হয়েছে, আমরা কিছু বিষয় জেনেছি। নলকুবেরের সাপ থেকে শুরু করে গ্রন্থ বর্ণনার কারণ বর্ণনা থেকে আমরা গতদিন অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা এখানে এসে থেমেছিলাম। আমরা জেনেছিলাম যে গাঙ্গিনী নদীর পূর্ব তীর এবং পশ্চিম তীর দুটোতে বসবাস হলো আমাদের হরিহরের, পশ্চিম তীরে এবং পূর্ব তীরে হলো ভবানন্দের বাড়ি, যে ভবানন্দ হলো এই কাব্যের নায়ক। দেখা গেছে যে আমরা এই ভবানন্দকে নায়ক হিসাবে পাচ্ছি এবং মানসিংহ এখানে অন্যতম একটি প্রধান চরিত্রের ভূমিকায় রয়েছে। অন্নদা দেবীর প্রশংসা কীর্তনের জন্য এই কাব্যটি রচিত হয়েছে এবং আমরা দেখছি যে ভবানন্দ ভবনের যাত্রা যে অংশটি আছে, তারপরে যেটি রয়েছে, আমরা আজকে যে কয়টি জায়গা আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব, আলোচনা করব, সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, এরপরেই আমি আলোচনাতে যাব। দেখা যাচ্ছে যে রাজা মানসিংহের বাংলা আগমন থেকে শুরু করে মানসিংহের ভবানন্দ বাটিতে আগমন,
এই যে অধ্যায় বা অংশ আমরা যদি বলি, এই জায়গাগুলো আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে রাজা মানসিংহের বাংলায় আগমন। আমরা যে মোগল সাম্রাজ্যের কথা জানি, মোগল বাদশাদের যে ইতিহাসের কথা জানি, সেই ইতিহাসে আমরা দেখেছি যে মোগল সেনাপতি মানসিংহের অনেক কৃতিত্ব, অনেক দক্ষতা সেটা ছিল, এবং সেই ব্যাপারগুলো আমাদের এখানেও ধরা পড়েছে। কিন্তু এখানে মানসিংহের যে কৃতিত্ব সেটার চাইতে বেশি করে প্রকাশ করা হয়েছে অন্নদার কৃতিত্বের কথা, অন্নদার সামর্থ্যের কথা, সহযোগিতার কথা, এবং অন্নদার আশীর্বাদপুষ্ট যে বাগওয়ান পরগনার কাননগু পেশায়, কাননগু বলতে জমি মাপঝুকের যে কাজ করে, ভূমি অফিস বা ওই যে রেজিস্ট্রি অফিস যেটা রয়েছে সেটির সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে একটি পেশা হলো কাননগু, এবং সেটিতে জমি মাপঝুক, চিহ্নিতকরণ এই কাজগুলো করে। খুব বড় কোনো পদ নয়, এরকমের একটি পদের একজন মানুষ দেখা গেছে যখন দিল্লির বাদশার সেনাপতি যখন এসেছে মানসিংহ, তার এলাকা পার হয়ে মানে বর্ধমানের বাগওয়ান পার হয়ে যখন আসছে তখন বিপদে পড়েছে, এবং ভবানন্দ তাকে সহযোগিতা করেছে, দেবীর সহযোগিতায়। ভবানন্দের তার ওই সামর্থ্য নেই, দেবী অন্নদার সহযোগিতায় তাদের খাবার দিয়েছে, পরবর্তীতে বিভিন্ন রসদ জুটিয়েছে, পথ দেখিয়েছে, এবং এক পর্যায়ে যশোরের রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে তাকে পিঞ্জিরায় আবদ্ধ করে নিয়ে গেছে। এই ঘটনাগুলো আমরা দেখব। যাওয়ার সময় কৃতজ্ঞ চিত্তে মানসিংহ স্মরণ করেছে ভবানন্দকে, এবং ভবানন্দের বাড়িতে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছে যে চলেন দিল্লিতে যাই, আপনাকে রাজা ঘোষণা করে এখানকার একটি জায়গির বা ওরকম রাজার যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব আপনাকে দেওয়া হবে, মানে পুরস্কৃত করা হবে। এবং সেই পুরস্কৃত করার যে আমন্ত্রণটি সেটি পর্যন্ত আজকে আমরা পৌঁছাবো, যদি আমাদের যে পরিকল্পনা আছে সেটা যদি ঠিক থাকে। তো প্রথম যে অংশটি সেটাতে আছে যশোরের রাজা প্রতাপাদিত্য যে বিদ্রোহ করেছিল, মোগল সেনাপতি মানসিংহ এসেছিলেন তাকে দমন করার জন্যে। তো এই বাংলায় আসে এবং ভবানন্দ তাকে অভ্যর্থনা জানায়, অভ্যর্থনা জানিয়ে একটা সুড়ঙ্গ দেখতে পায়। তখন ভবানন্দের কাছে এই সুড়ঙ্গের কাহিনীটি জানতে চায়। আমরা জানি যে মধ্যযুগে অনেক কাহিনী রচিত হয়েছে, কাহিনী কাব্য রচিত হয়েছে, তার মধ্যে বিদ্যাসুন্দরের কাহিনী রয়েছে। এখানে একটি সুড়ঙ্গ দেখে বিদ্যাসুন্দরের কাহিনীটি আমাদের ভবানন্দ বলেছে মানসিংহের কাছে। এই যে বিদ্যা এবং সুন্দরের যে প্রেম কাহিনী, রোমান্টিক প্রণয়োপাখ্যানের ধারার একটি অন্যতম কাব্য, অন্যতম একটি কাহিনী, যেখানে বিদ্যার প্রেমে পড়ে সুন্দর কিভাবে তাকে জয় করেছিল, সে সুড়ঙ্গ পথে তার সাথে যোগাযোগ করে তাকে যে নিয়ে গিয়েছিল, সেটার কাহিনী বর্ণনা করেছেন। যদিও এই কাব্যের মধ্যে সেই বর্ণনাটুকু নাই, শুধু ইঙ্গিতটুকু দেওয়া আছে। এরপরে আমরা দেখব বর্ধমান থেকে মানসিংহের প্রস্থান। বর্ধমানে এসে সেখান থেকে সে যশোরে যাবে, সেখানে প্রস্থান করার সময় বাগওয়ান পরগনার যে অধিবাসী কাননগু তাকে অভ্যর্থনা জানায়, এবং অন্নদা এবং বিজয়ার পরামর্শ। এই যে অন্নদা দেবী তার পূজা প্রচার করবে, বর্ণনা আছে এরকম যে যদি বিপদে কাউকে না ফেলা যায় সে মানতে চায় না, ধর্মকর্ম করতে চায় না। তো তাকে বিপদে ফেলা বলতে অন্নদার পূজা প্রচারের জন্যই দেখা গেছে বিজয়া হলো অন্নদার সখী, তাদের পরামর্শ এবং শনি দেবীকে নির্দেশ দিয়েছে ঝড় বৃষ্টির ঘটানোর জন্য, এবং শনি দেবীর নির্দেশে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এবং এই যে মানসিংহের সৈন্যে ঝড় বৃষ্টি একেবারে দুর্যোগ, চরম দুর্যোগ। সেখানে তাদের রসদ, তাদের খাবার দাবার, তাদের যে লোক লস্কর, হাতি ঘোড়া, এগুলো সব দেখা গেছে মোড়ে টোরে ভেসে চলে গেছে। এবং সেখানে একটি চরিত্র আমরা পাবো যে ঘাস কেটে ঘোড়াকে খাওয়ানোর অস্তাবলের ঘেঁষেরানি একটি চরিত্র আছে, এবং ঘেঁষেরানি চরিত্রটি এখানে বাস্তবনিষ্ঠ চরিত্র। নিচ শ্রেণীর মানুষদের মধ্যে একাধিক বিবাহ নয়, মানে ক্ষণে ক্ষণেই বিবাহ করার একটি ব্যাপার থাকে। আমরা দেখব এই ঘেঁষেরানি বলেছে, বৎসর 15-16 বয়স আমার, দিনে দিনে বদলিনু 11 ভাতার। 15-16 বছরের মধ্যে সে 11টি ভাতার মানে স্বামী পরিবর্তন করেছে। এবং এ ধরনের একটি বর্ণনা আমরা এই ঘেঁষেরানি চরিত্রের মধ্যে পাই। ভবানন্দের সহযোগিতায় মানসিংহ এই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পায়, এবং ভবানন্দের কাছে জিজ্ঞেস করে তুমি এটা তোমার দয়া কিভাবে তুমি করলে? তখন ভবানন্দ বলে যে আমি তো কিছুই করিনি, এটা করেছেন দেবী অন্নদার আশীর্বাদ পুষ্ট আমি অন্নদার মাধ্যমেই তোমার এই লোকজনের খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছি। তো আপাতত এটা থেকে রক্ষা পেয়ে মানসিংহ যে দায়িত্ব যেটি দিল্লি থেকে এসেছে যে কাজে প্রতাপাদিত্যকে দমন করবে, এই যে মানসিংহের যশোর যাত্রা, যশোরের রাজা প্রতাপাদিত্য বর্ধমান থেকে বাগওয়ান পার হয়ে যশোরে গিয়েছে, এবং যশোরে গিয়ে প্রস্তাব পাঠিয়েছে প্রতাপাদিত্যের কাছে যে তুমি দুটো জিনিস, একটা হলো তরবারি পাঠিয়েছে আর বেরি পাঠিয়েছে। এটা তখনকার সময়ের যুদ্ধের রীতি বা যে কূটনৈতিক যে সৌজন্য বা রেওয়াজ ছিল সেটা অনুযায়ী মানসিংহ একটা থালাতে করে বেরি পাঠিয়েছে এবং তরবারি পাঠিয়েছে। তরবারি যদি গ্রহণ করে প্রতাপাদিত্য তাহলে অর্থ হলো যুদ্ধ হবে, আর যদি বেরি গ্রহণ করে তাহলে বোঝা গেল যে সে বশ্যতা স্বীকার করছে, তার দিল্লির আদেশ মানবে। তো আমরা দেখব যশোরের রাজা প্রতাপাদিত্য 12 ভূঁইয়াদের অন্যতম,
শ্রেষ্ঠ ভূয়া তিনি বেরিটার ফেলে দিয়ে তিনি তরবারিটা গ্রহণ করেছেন, মানে যুদ্ধ হবে। এবং আমরা দেখেছি মানসিংহ প্রতাপাদিত্য যুদ্ধ হয়েছে, সমানে সমান লড়াই, একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করছে, এবং একসময় প্রতাপাদিত্য পরাজিত হয়েছে মানসিংহের কাছে এবং পরাজিত করে তাকে পিঞ্জরের মধ্যে আবদ্ধ করে। এখানে আমরা ভারতচন্দ্রের এক ধরনের এটা কি বলবো মানসিক অবস্থানটা আমরা খানিকটা ধারণা পাই যে মুসলমানদেরকে মানে মুসলমানদের ঠিক নয় এখানে তখনকার সময়ের এই যে পিঞ্জিরা আবদ্ধ করে যেটা নেয়ার, প্রতাপাদিত্যকে পিঞ্জরায় একটা খাঁচার মধ্যে বন্দি করে তাকে নিয়ে যাচ্ছে দিল্লিতে। আর যাওয়ার সময় যে মানসিংহের বাটিতে গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং তাকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনি আমাদের সহযোগিতা করেছেন, আপনি যদি আমাদের সাথে চলেন দিল্লির বাদশার কাছে যাই, এবং বাদশাকে পাতশা বলেছে যে বাদশার কাছে যাই এবং তার কাছ থেকে আপনাকে উপহার উপঢৌকন নিয়ে দেবো, আপনাকে রাজা করে দেবো। এই ধরনের একটি আশ্বাসের জায়গাতে আজকের আলোচনাটি আমরা শেষ করব এবং এরপরে কি হয়েছে সেটা পরবর্তী ক্লাসে জানবো। এবার আমরা দেখি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে ভারতচন্দ্র রায়ের যে রায়গুণাগরের যে গ্রন্থটি রয়েছে তোমাদের পাঠ্য মানসিংহ ভবানন্দ উপাখ্যান, সেটিতে কিভাবে রয়েছে। আমরা যদি প্রথম যে জায়গাটি আছে সেটাতে দেখি রাজা মানসিংহের বাংলায় আগমন, বাংলাদেশে আগমন ঘটেছে। বর্ণনা দিচ্ছেন, যশোর নগরধাম প্রতাপাদিত্য নাম মহারাজ বঙ্গজ কায়স্থ, নাহি মানে পাতশায় কেহ নাহি আটে তায়, ভয়যত ভূপতি দ্বারস্থ। বাচ্চাকে মানে না, দিল্লির বাদশা জাহাঙ্গীর তার বশ্যতা স্বীকার করে না, প্রতাপাদিত্য তার নিজের মতো চলে, তার কর পাঠায় না। এরকমের অবস্থায় ভয়যত ভূপতি দ্বারস্থ, সব রাজারা, আশেপাশের রাজারা যারা আছে তারাও গিয়ে দিল্লির বাদশার কাছে নালিশ জানিয়েছে প্রতাপাদিত্যের নামে। বড়পুত্র ভবানীর প্রিয়তম পৃথিবীর 52,000 ঢালি, সুরস হলকা হাতি অযুত্তুরঙ্গ সাথী যুদ্ধকালে সেনাপতি কালী, তার খুরা মহাকায় আছিল বসন্ত রায়, রাজা তারে সবংশে কাটিল, তার বেটা কচুরায় রানী বাঁচাইল, তাই জাহাঙ্গীরের সেই জানাইল। বসন্ত রায় ছিল যশোরের রাজা, মানে প্রতাপাদিত্যের পার্শ্ববর্তী, এবং তাকে দেখা গেছে বসন্ত রায়কে মেরে ফেলেছে। কচুরায়টা বেঁচে আছে, কচুরায় কোনোমতে, তার বসন্ত রায়ের পুত্র কোনোমতে গিয়ে দিল্লির বাদশাকে তাদের এই অসহায়ত্বের কথা, প্রতাপাদিত্যের এই যে মানে কি বলবো অত্যাচারের কথা, সেগুলো তাকে জানিয়েছে। ক্রুধ হইল পাতশায় বান্ধিয়া আনিতে, তাই রাজা মানসিংহে পাঠাইলা, 22 লস্করি সঙ্গে কচুরায় লয় রঙ্গে, মানসিংহ বাঙ্গালা আইলা। 22 লস্করি নিয়ে, 22 লস্করি নিয়ে দেখা গেছে বিভিন্ন সৈন্য সামন্তকে নিয়ে কচুরায় তাকে নিয়ে আসছে। মানসিংহকে দায়িত্ব দিয়েছে দিল্লির বাদশা জাহাঙ্গীর যে তুমি যাও, একে দমন করো, প্রতাপাদিত্যকে দমন করো। কেবল জমের দুধ সঙ্গে যা রাজপুত, নানা জাতি মুঘল পাঠান, নদী বনে রাইয়া নানা দেশ বেড়াইয়া উপনীত হইল বর্ধমান। এই বর্ধমান পর্যন্ত এসে পৌঁছেছে, মানে যশোরের আগে পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলা, সেখানে এসে পৌঁছেছে। দেবীদয়া অনুসারে ভবানন্দ মজুমদারে হইয়াছে কানাই গোভার, দেখা হেতু দ্রুতলয়ে নানা দ্রব্য ডালিলয়ে বর্ধমানে গেলা মজুমদার। সে যেহেতু রাজার কাজ করে, বাদশার অনুগত, সে তার সেনাপতি আসছে যাচ্ছে তার পদ দিয়ে, মানে তার বাড়ির কাজ দিয়ে, সে তখন উপহার উপঢৌকন নানা দ্রব্য সামগ্রী নিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছে, তাকে বরণ করে নিয়েছে। মানসিংহ বাংলার যত যত সমাচার মজুমদারে জিজ্ঞাসিয়া জানে, দিন কত থাকি তথা বিদ্যা সুন্দরের কথা প্রসঙ্গত শুনিলা। সেখানে যেটা বলছিলাম, বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী শুনলো বর্ধমানে থেকে। বাগবান পরগনার যে কাননগু আমাদের ভবানন্দ এই কাহিনী কাব্যের বা এই আখ্যান কাব্যের নায়ক বা কেন্দ্রীয় চরিত্র, সেই ভবানন্দের সহযোগিতা নিয়েছে, তার কাছ থেকে শুনেছে বাংলা সম্পর্কে, যশোরে আসবে, সেখানকার মানুষজন, সেখানে পথঘাট এবং কিভাবে আসবে এইসব কথা, এবং প্রসঙ্গক্রমে একটা সুড়ঙ্গ দেখাচ্ছিলেন। বাইরে থেকে মানুষ আসলে আমরা যেরকম পর্যটকদের বিভিন্নভাবে দেখাই, বা বিদেশি অতিথি আসলে তাকে যেরকম ভালো ভালো জায়গাগুলো আমরা দেখাই, তেমনি করে যশোরের রাজা কাছে যাওয়ার আগে বাগবান পরগনায় যে অধিবাসী কাননগু পেশার ভবানন্দ, দিল্লির বাদশার প্রতিনিধি, তার সেনাপতি মানসিংহকে দেখিয়েছে ওই এলাকাগুলো। এরপরে বর্ধমান হইতে মানসিংহের প্রস্থান, বর্ধমান থেকে তখন সে চলে যাচ্ছে কোথায়, যশোরে। সেটা বলছেন যে সাঙ্গর হইয়া বিদ্যা সুন্দরের সমাচার, মজুমদারে মানসিংহ কইলা পুরস্কার। এই যে তাকে অভ্যর্থনা জানিয়েছে দিল্লির বাদশার প্রতিনিধি, তাকে অনেক পুরস্কার দিয়েছে, উপহার উপঢৌকন দিয়েছে। মজুমদারে কহিলা করিব গঙ্গা স্নান, উত্তরিলা পূর্বস্থলী নদে সন্নিধান, আনন্দে গঙ্গার জলে স্নান দান কইলা, কনকঞ্জলি দিয়া গঙ্গা পার হইলা। গঙ্গা স্নান করবে, সনাতন ধর্মের অনুসারী গঙ্গাতে স্নান করার আয়োজনও করেছে, সে স্নানের কার্য সমাপ্ত করেছে। পরমানন্দে উত্তরিলা নবদ্বীপ, ভারতীর রাজধানী খিতির প্রদীপ। নবদ্বীপ যে জায়গাটি, আমরা নবদ্বীপের কথা বিভিন্ন ইতিহাসে তুমি যখন
পড়বে, তোমার চৈতন্যদেব পড়বে, তখন নবদ্বীপের কথা তুমি পাবে। ভারতের অন্যতম একটি রাজধানী, সেই নবদ্বীপে পাড়ি দিয়ে ব্রাহ্মণ পণ্ডিত লয়ে বিচার শুনিয়া তুষ্ট হইলা সকলে নানা ধন দিয়া। বিভিন্ন জনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং নানান উপহার উপঢৌকন দিচ্ছে। মজুমদার কহিলা সে দুর্বাগওয়ান, মানসিংহ কহে চলো দেখিব সে স্থান। মজুমদার সঙ্গে রঙ্গে খরে হয়ে পার, বাগওয়ানে মানসিংহ যান শূন্য লয়ে। মজুমদার ঘরে গেলা বিদায় হইয়া, অন্নপূর্ণা চুক্তি দিলা বিজয়ালয়ে। মজুমদার তাকে এগিয়ে বাগওয়ান পরগনা পার করে যশোরের পথে দিয়ে গেল। আর যখন দিয়ে গেল তখন দেখা গেল দেবী অন্নদা তার বিজয়ার সাথে পরামর্শ করেছে। কিভাবে সেটা বলেছেন কবি এরকম, মানসিংহে আপনার মহিমা জানাই, দুঃখ দিয়ে সুখ দিলে তবে পূজা পাই। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। মঙ্গল কাব্যের মূল কাঠামোটাই ছিল এরকম যে বিপদে ফেলবে, বিপদ থেকে উদ্ধার করবে সংশ্লিষ্ট দেবতা বা দেবী, এবং সেই পূজা প্রচার হওয়ার পরে সে তাকে আবার ফিরিয়ে নেবে, এরকমের একটি অবস্থা আমরা দেখব। বলছে যে দুঃখ দিয়ে সুখ দিলে তবে পূজা পাই। কাউকে দুঃখে ফেলে, বিপদে ফেলে যদি তাকে সুখ দেওয়া যায়, সেই দুঃখ থেকে উত্তরণ করানো যায়, তাহলে সে পূজাটা ঠিক মতো দেয়। তবে সে জানিবে মোর পড়িয়া সংকট, বিনা ভয় প্রীতি নাই জয়া বলে বট। মানে জয়া, বিজয়া এবং অন্নদা তারা পরামর্শ করছে যে বিনা ভয় প্রীতি নাই জয়া বলে বটে। যদি সংকটে না ফেলা যায়, ভয় না দেখানো যায়, তাহলে সে তোমাকে মানবে না। ঝড় বৃষ্টি করিবারে মেঘগণে কও, জল পরিপূর্ণ করি অন্ন হরি লও। ডুবাইব ভাণ্ডারেতে দিয়া শুভ দৃষ্টি, শেষে পুনঃ অন্ন দিব মিটাইব বৃষ্টি। এই যে জয়া এবং বিজয়া অন্নদাকে অনুরোধ করছে, কৌশল নির্ধারণ করছে তারা যে তুমি ঝড় বৃষ্টি দাও, ওদের ডোবাও, নাকানি চুবানি দাও, এরপরে তাকে তুমি উদ্ধার করো, এবং তখন সে বিপদে পড়ে যে তুমি তাকে উদ্ধার করেছো সেজন্যই সে তোমার পূজা করবে। এবং তখন শনিদেবী আজ্ঞা দিলা যত জল ধরে, ঝড় বৃষ্টি করো মানসিংহের লস্করে। শনিদেবীকে নির্দেশ দিলেন অন্নদা যে তুমি যত পারো ঝড় বৃষ্টি করো, এই সৈন্য সামন্ত মানে লোক লস্কর, হাতি ঘোড়া এবং যে রসদ সামগ্রী আছে, অস্ত্রশস্ত্র রয়েছে, এগুলোর উপর তুমি ঝড় বৃষ্টি করো, এবং দেখবে মানসিংহের সৈন্যে ঝড় বৃষ্টি হয়েছে। এই যে বাগন পরগনা পার হয়ে যখন যাচ্ছে যশোরে, তখনই ঝড় বৃষ্টিটা হয়েছে। 10 দিক আন্ধার করিল মেঘগণ, দুন হয়ে বহে 49 পবন। আমরা ঝড় বৃষ্টি হচ্ছে, দ্বিগুণ হয়ে আরও বাতাস, 49 ধরনের বাতাস বইছে, এই রকমের বর্ণনা দিয়েছেন কবি। ঝঞ্ঝনার ঝঞ্ঝানি বিদ্যুৎ চকমকি, হরমরি ঘরে মেঘের খকমকি, ঝরঝরি ঝড়ে ঝড়ের ঝরঝরি, চারিদিকে তরঙ্গ জলের তরতরি, এরকম করে বর্ণনা দিয়েছেন তিনি। এবং বলছেন সাঁতরিয়া ফিরে ঘোড়া ডুবে মরে হাতি, পাকে গাড়া গেল গাড়ি উঠ তার সাথী। এই যে বিভিন্ন যে প্রাণীগুলো ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, উট ছিল, এগুলো দেখা গেল জলের মধ্যে হাতড়াতে হাতড়াতে মারা যাচ্ছে, ডুবে যাচ্ছে। ফেলিয়া বন্দুক জামা পাগ তলোয়ার, ঢাল বুকে দিয়া দিল সিপাই সাঁতার। তরবারি, বন্দুক এগুলো ফেলে দিয়ে ঢাল, যেটা দিয়ে তরবারি আঘাত ফেরাবে, সেটা জলের উপর ভাসিয়ে সেটার উপর নিজেকে রেখে বাঁচার চেষ্টা করছে সেপাই লস্কর যারা বা সৈন্য সামন্ত যারা। খাবি খেয়ে মরেলুক হাজার হাজার, তল গেল মালমাত্তা উরুদু বাজার। মানে বিভিন্ন ধরনের যে সৈনিক থাকে, পদাতিক থাকে, তীরন্দাজ থাকে, গোলন্দাজ থাকে, নানান ধরনের সেই সৈন্য সামন্তরা বিপদের মধ্যে পড়েছে, জীবন বিপন্ন হয়েছে। এবং সেখানে একটি চরিত্র, বাস্তবনিষ্ঠ একটি চরিত্র, শ্রমজীবী একটি চরিত্র হলো ঘেঁষেরানি। এই যে আস্তা বলে যে ঘোড়া থাকে বা যে ঘোড়সওয়ার বাহিনী আসছে, তাদের ঘোড়াদের যে খাবার দাবার, হয়তো বা তাদেরকে ঘাস সরবরাহ করার জন্য ঘেঁষেরানিকে নিয়ে এসেছিল। সেই ঘেঁষেরানি তার কষ্টের কথা বলছে, ঘাসের বুঝায় বসি ঘেঁষেরানি ভাসে, ঘেঁষেরা মরিল ডুবে তাহার হাবাসে। ঘেঁষেরাও আসছিল, ঘেঁষেরা মানে তার স্বামী, আর ঘেঁষেরানি হলো তার স্ত্রী। এই চরিত্র, ঘেঁষেরানি চরিত্র, যে সে ঘাসের উপর, ঘাসের বোঝার উপর বসে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। কান্দি কহে ঘেঁষেরানি, হাই রে গোসাই, এমন বিপাকে আর কবু ঠেকি নাই। এখন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কখনো পড়ি নাই, যে কোন দেশে আসলাম, এসে কি বিপদেই না পড়লাম। বৎসর 15-16, এই যে তার যে চারিত্রিক বা তখনকার যে বৈবাহিক রীতি শ্রমজীবী মানুষদের মধ্যে, সেই বা বিবাহের সংখ্যা, সেটার একটা ধারণা আমরা পাচ্ছি ঘেঁষেরানি চরিত্রের এই মানে বর্ণনাটুর মধ্যে। যে বলছে ঘেঁষেরানি, বৎসর 15-16 বয়স আমার, ক্রমে ক্রমে বদলিনু 11 ভাতার। 15-16 বছর তার বয়স, ক্রমশ সে 11 জন স্বামী পরিবর্তন করে ফেলেছে। এবং তারপরে কি বলছে, হেদে গোলামের বেটা বিদেশে আনিয়া, অনেক অনাথে কইল মুরে ডুবাইয়া। এই হেদে গোলামের বেটা বলছে কাকে? মানসিংহকে বলছে গোলামের বেটা, গোলামের পুত। গালি দেয় গ্রামে মানুষ, যখন রাগ হয় তখন প্রতিপক্ষকে বা যে বিপদের মধ্যে ফেলে বা যার উপর ক্ষুব্ধ থাকে তাকে এরকম গোলামের পুত্র বা গোলামের পুত বলে গালি দেয়। গোলামের বেটা বলছে এখানে ঘেঁষেরানি, বিদেশে এনে তাকে বিপদে ফেলেছে। একই রকম চরিত্র আমরা পাবো দাশুবাসুকে, যখন এটা পরে আমরা পাবো। দাশুবাসু একেবারে বাস্তবনিষ্ঠ চরিত্র, ঘেঁষেরানির চাইতে তাদের বর্ণনাটা বেশি রয়েছে। ঘেঁষেরানি এটুকুই বর্ণনা,
দাশুবাসু যখন ভবানন্দের সাথে দিল্লিতে গিয়েছিল, অনেক উপহার উপঢৌকন পাবে, বাদশার সাথে দেখা করবে, সে আশায় কিন্তু সেখানে গিয়ে দিল্লির বাদশার সাথে ভবানন্দের তর্কের কারণে বন্দী হয়েছে, বন্দী জীবনযাপন করছে খুব কষ্টে। তখন তারা আফসোস করেছে যে কেন আসলাম এ দেশে, স্ত্রীর সঙ্গে গ্রামে বাড়িতে থাকলে যেখানে ছিলাম কষ্ট করতাম, কিন্তু আমরা সুখে ছিলাম, কিন্তু এখানে তো পরাধীন এবং বন্দী জীবনযাপন করছি। এরকম বাস্তবনিষ্ঠ চরিত্র দাশুবাসু। এবং এই যে এখানে রয়েছে ঘ্যাসেরানি, এবং বলছে কি বিভিন্ন জনের যে বিপদ হচ্ছে, অনেক অনাথ কইল ডুবে মরিয়া, ডুবে ডুবে মৃদঙ্গে মৃদঙ্গ বুকে ধরি, কাতুয়াল ভাসে বিনার লাউ ধরি, ওই যে বাদ্যযন্ত্র বিনার লাউয়ের মতো, সেটা ধরে ভাসার চেষ্টা করছে কাতুয়াল। আবার দেখা গেছে মৃদঙ্গী, মৃদঙ্গ বাজাতো যে, সে জলের মধ্যে মৃদঙ্গ ভাসিয়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। এবং দেখা গেল এক সময় এই যে ঝড় বৃষ্টি নাকানি চুবানি, এক পর্যায়ে প্রধান সকলে বাঁচে তাহে করি ডর, গাড়ি করি এনল নৌকা বহুতর। ভবানন্দ যখন খবর পেয়েছে এরকমের বিপদে পড়েছে মানসিংহ, তখন নৌকা, অনেকগুলো নৌকা নিয়ে সে আসলো এখানে, এবং মানসিংহ এবং তার যে প্রধান প্রধান ব্যক্তি যারা, তাদেরকে রক্ষা করলো। দেখো এই যে বর্ণনা আছে, নৌকাচুরি বাঁচিলেন মানসিংহ রায়, মজুমদার শুনিয়া আইলাচুরি নায়, অন্নপূর্ণা ভগবতী তাহার সহায়, ভাণ্ডারের দ্রব্য তারে বায়না ফুরায়, নায়ে ভরি লয়ে না জাতি দ্রব্যজাত, রাজা মানসিংহ গিয়া করিলা সাক্ষাৎ, দেখি মানসিংহ রায় তুষ্ট হইলা বড়, বাঙ্গালের জানিলাম বাঙ্গালায় জানিলাম তুমি বন্ধু ধরো। বলছে এই যে যখন শুনেছে তার নাকানি জুবানি হচ্ছে, মানসিংহকে নৌকা পাঠিয়েছে, নৌকা পাঠিয়ে উদ্ধার করেছে, কোনো মতে তার প্রধান প্রধান যে সেনাপতি বা ব্যক্তিরা, মানে সহসেনাপতি বা ওরকম ব্যক্তিরা মানসিংহের পরে অবস্থান যাদের, তাদেরকেও বাঁচাতে পেরেছে। এবং মানসিংহ গিয়ে ভবানন্দের সাথে দেখা করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বলছে যে এই বাংলায় এসে আমি বিপদে পড়েছিলাম, হয়তো বাঁচতামই না, তুমি আমাকে সহযোগিতা করেছো, এজন্যে কে কোথা বাহির হয় এমন দুর্যোগে, বাঁচাইয়া সকলের নানা মতো ভুগে। যে বিভিন্ন খাবার দাবার সামগ্রী, সহজ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে এই দুর্যোগের মধ্যে কে আসে, তুমি আমাদের সহযোগিতা করতে এসে কৃতজ্ঞতাটা প্রকাশ করছে। বলছে বাঁচাইয়া বিধি যদি দিল্লি লয়ে যায়, অবশ্য আসিব কিছু তোমার সেবায়। আমরা যদি এখান থেকে বেঁচে দিল্লি যেতে পারি, তাহলে অবশ্যই তোমার সেবা করব, তোমাকে অনেক উপহার উপঢৌকন দেবো। আজকে যে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেছো, উপকার করেছো, এটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এইরূপে মজুমদার সপ্তাহ যাবৎ যোগাইলা যত দ্রব্য, কি কব তাবৎ, মানসিংহ জিজ্ঞাসিলা কহ মজুমদার, কি কর্ম করিলে পাবো এ বিপদে পার। এই যে বিপদে পড়লাম, এটা থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি? এই যে দেখো, দেবী অন্নদা তো এটাই চেয়েছে। দেবী অন্নদার কথা তখন আসছে, দৈব বল কিছু বুঝি আছে তোমার, এই দ্রব্য যোগাইতে শক্তি আছে কার। এই যে খাবার দাবার, এই যে লোকজনকে তুমি যে নানানভাবে সহযোগিতা করছো দ্রব্য সামগ্রী দিয়ে, এটাও তোমার দৈব শক্তি ছাড়া, তুমি বলো কিভাবে তুমি এটা পারছো, দৈব বল কিছু বুঝি আছে তোমার। তখন মানসিংহ কি বলছে, মানসিংহ বিশেষ কহেন মজুমদার, অন্নপূর্ণা বিনা আমি নাহি জানি, আমি আর কিছু জানি না, আমি দেবী অন্নদার কথা জানি, অন্নপূর্ণার কথা জানি, অন্নপূর্ণাই আমাকে এই সব কিছু দিয়েছে তোমাকে সহযোগিতা করার জন্যে, তোমাকে এই বিপদে পাশে দাঁড়ানোর জন্যে। এত দ্রব্য যোগাইতে শক্তি আছে কার। এটা বলার পরে অন্নপূর্ণার প্রসঙ্গ আসছে। মানসিংহ বলে তার পূজার কি ক্রম, সে তো হিন্দু, বলছে কিভাবে পূজাটা করতে হয়। কহিলেন মজুমদার যে কিছু নিয়ম, তার পূজাটা কিভাবে করতে হবে নিয়ম কানুনগুলো বলে দিল। তাহলে দেখো, দিল্লির সেনাপতিকে দিয়ে পূজা প্রচার হচ্ছে, এবং দিল্লির সেনাপতি তার দয়া নেওয়ার চেষ্টা করছে। অন্নপূর্ণা পূজা কইল মানসিংহ রায়, দূর হইল ঝড় বৃষ্টি দেবীর কৃপায়। তাহলে বিপদে ফেলেছে, বিপদ থেকে পথ বাতলে দিয়েছে। অন্নদার পূজা করলে বিপদ থেকে উদ্ধার পাবে, এবং মানসিংহ যখন পূজাটি করলো তখন ঝড় বৃষ্টি থেমে গেল, দেবীর কৃপা হলো। মানসিংহ গেল মজুমদারের আলয়, দেখিয়া গোবিন্দ দেবে মহানন্দময়। ভবানন্দের বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তার যে কৃতজ্ঞতা প্রকাশের এই ব্যাপারগুলো ঘটলো। এরপরে আমরা দেখব মানসিংহ যশোর যাত্রা। যশোরে গেল মানসিংহ, এবং এই মানসিংহের যশোর যাত্রার ব্যাপারটি আমরা দেখছি যে প্রতাপাদিত্য দমনের জন্য সে যশোরে যাচ্ছে। তার সৈন্য সামন্ত সব একত্রিত হয়েছে, তাদের খাদ্য রসদ যা লাগে সব দিয়েছে অন্নদার অনুগ্রহ লাভকারী ভবানন্দ, এবং যশোরে যাচ্ছে প্রতাপাদিত্যকে দমন করতে। কি করেছে দেখো, বর্ণনায় কবি কি বলছেন, চলে রাজা মানসিংহ যশোর নগরে, সাজ সাজ বলি ডঙ্কা হইল লস্করে, ঘোড়াউট হাতি পিঠে নাগারা নিশান, গাড়িতে কামান চলে, বান চন্দ্রবান, দেখো সব ডুবে গিয়েছিল, এগুলো আবার জোগাড় করে দিয়েছে দেবী অন্নদার আশীর্বাদ পুষ্ট ভবানন্দ মানসিংহকে। বা মানসিংহ তার লোকজন নিয়ে তখন এই প্রতাপাদিত্যের যে রাজ্য বা যে জায়গা, যে পরগনা যশোরে আসছে। কি বলছে, হাতির আমারি বহে ঘরে বসিয়া আমির, আপন লস্করলয় হইল বাহির, আগে আগে চলে লাল পুষে খাস দরবার,
সিফাই সকল চলে কাতার কাতার, তাবুকি ধনুকি ঢালি রায় বেশে মাল, দফাদার জমাদার চলে সদিয়াল, আগে পাছে হাজারির হাজার হাজার, নটি নট হর করা উরুদু বাজার। মানে যত ধরনের পেশাজীবী আছে এরা যখন চলে অনেক কিছু তো লাগে, বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে সাথে করে নিয়ে এসেছে যুদ্ধে, যার যেটা দায়িত্ব সেটা পালন করবে। যে নট নটি আনন্দ বিনোদনের ব্যাপারও রয়েছে, হর করা মানে রানার ডাকের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সানাই কর্নাল বাজে যারা বাদ্যযন্ত্র বাজায়, ভাট পরে রায়বার যশ বাড়াইয়া, ধারি গায়ে কররা ভাড়াই করে ভার, মালে করে মালাম চুয়ারে লুফেরা কার। এই যে ধারি হলো প্রধান গায়ক, সে গান গাচ্ছে, আবার মালি মানে মল্ল যোদ্ধা যারা, এরকম পাইক বরকন্দাজ বিভিন্ন ধরনের যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে সে যশোরের দিকে যাত্রা করেছে। এবং যখন যশোরে পৌঁছেছে, গিয়ে প্রথম কি করেছে, শিষ্টাচার মতো আগে দিলান সমাচার, পাঠাইয়া ফরমান বেরি তলবার। প্রথমে সংবাদ পাঠালো প্রতিনিধির মাধ্যমে, তার জন্য তরবারি পাঠালো এবং বেরি পাঠালো, এটা হলো তাকে জানানো যে তুমি কোনটা চাও। প্রতাপাদিত্য রাজা তলবার লয়ে বেরি ফিরা পাঠাইল কয়ে, যে বলছে কি বেরি দেও আপনার মণিবের পায়ে, কহ গিয়ে আরেচর মানসিংহ রায়ে, তুমি মানসিংহ রায়কে গিয়ে বলবে তার মনিবকে যেন এই বেরি পরায়, আমি এই বেরি পরবো না, আমি তরবারিটা হাতে নিয়েছি। বেরি দেও আপনার মনিবের পায়ে, কত ধৃষ্টতাপূর্ণ কথা। এবং এটা আমাদের জন্য গর্বের যে আমাদের 12 ভূঁইয়াদের মধ্যে এরকম একজন ছিলেন যিনি দিল্লির বাদশার সেনাপতিকে পর্যন্ত অবজ্ঞা করেছেন, এবং অবজ্ঞা করে তার স্বাধীনতা বা তার যে ইচ্ছার ব্যাপারটি, তার নিজের মতো চলার, রাষ্ট্র পরিচালনা করার, রাজ্য পরিচালনা করার যে আকাঙ্ক্ষা, সেটির প্রকাশ ঘটেছে সেই মুঘল আমলে। যদিও আর পরিণতি শুভ হয়নি, কিন্তু এই যে বলার সাহসটি এটা কয়জনের আছে আমরা দেখছি এটি হয়েছে। বলছে লইলাম তলবার কহ গিয়া তারে, যমুনার জলে ধুবো এই তলবার। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যার জন্য, 4 প্রশ্নের জন্য, যে তুমি গিয়ে দিল্লির বাদশাকে বলো যে আমি এই যে তরবারি গ্রহণ করেছি, আমি যুদ্ধ করব, তাকে তোমার লোককে গিয়ে বলো। শুনি মানসিংহ সাজে করিতে সমর রচিল ভারতচন্দ্র রায়গুণাকর। স্বাভাবিকভাবেই তরবারি যখন গ্রহণ করেছে তখন যুদ্ধ হবে, এবং আমরা দেখছি মানসিংহ প্রতাপাদিত্য যুদ্ধ, এবং যুদ্ধের কিছু বর্ণনা আছে, এটা বিস্তারিত পড়ছি না আমি, তোমরা নিজেরা পড়ে নেবে। আমি শুধু ধ্বনি ব্যঞ্জনাটা দেখানোর জন্য, এই যে ভারতচন্দ্র রায়গুণাকর যে অলঙ্কার ব্যবহার করেছেন, সেখানে যে ধ্বনি ব্যঞ্জনার সৃষ্টি করেছেন, কানের মধ্যে এক ধরনের মানে বর্ণনা শুনেই, কাব্য পাঠ করেই যুদ্ধের যে ঝঞ্ঝনানি সেটা শোনা যায়। কিরকম করে কবি লিখছেন, ধু 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 নৌবত বাজে, ঘন ভুরঙ্গ ভম ভম দমম দম্বম ঝন্নম ঝমঝম ঝাজে, কত নিশান ফরফর নিনাদ ধর ধর, কামান গড় গড় গাজে, সব জুবানে রাজপদে পাঠানো মজবুদে, কামানে সরযুত সাজে, ধার অনেকে প্রহরণ জরিরে পানি হর, সিপাহী গণরণ মাঝে, পরি করাইব খরতর পোশাকও খরতর, সুশোভি শিরপর সাজে। এরকম যুজি আহিত গরু পুরোহিত, মিলে মানসিংহ রাজে, লস্কর লইয়া সত্তর হইয়া প্রতাপাদিত্য সাজে। তারা এসে যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন প্রতাপাদিত্য দেখলো যে তার নিজেকেই যুদ্ধে যেতে হবে, সেও মানে সৈন্য সামন্তকে আগে পাঠিয়েছিল, তারপর সে নিজেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন যুদ্ধে আবির্ভূত হয়েছে, একদিকে মানসিংহ একদিকে প্রতাপাদিত্য সৈন্য সামন্ত যুদ্ধে যখন লিপ্ত হয়েছে, সেটা কিরকম, ধুধু ধমধম ঝাঝা ঝমঝম দমমা দমদম বাজে, হুর 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 দুর 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 কামানের এগুলা গাজে, সিন্দুর সুন্দর মন্দিত মুদগর সুরসলকা হাতি, পতাকা নিশান রবিচন্দ্রবান, অযুতেক ঘোড়ার সাথী, সুন্দর সুন্দর নৌকা বহুতর 52,000 ঢালি, সমরে পশিয়া অন্তরে রুশিয়া দুলে লইল গালাগালি। মানে এই যে 52,000 ঢালি, বিভিন্ন ধরনের যে সৈন্য সামন্ত রয়েছে, বিভিন্ন পদাতিক রয়েছে, মল্লযোদ্ধা রয়েছে, ঢালি যে ঢাল বাহিনী রয়েছে, এদের সাথে লড়াই হলো। প্রথমে সমানে সমানে চললেও শেষে আর প্রতাপাদিত্য পেরে উঠল না, এবং দেখা গেল প্রতাপাদিত্য মানসিংহের কাছে পরাজিত হলো। এই যে পাতশাহী ঠাটে কবে কে বাটে, বিস্তর লস্কর মরে, বিমুখী অভয়া কে করিবে দয়া, প্রতাপাদিত্য হারে। অভয়া যখন মানে দেবী অভয়া যখন বিমুখী হয়, তখন কেউ পেরে ওঠে না। প্রতাপাদিত্যের প্রতি সেই অভয়ার দয়াটি উঠে গেছে, যে কারণে এখানে পরাজিত হয়েছে। বাদশার ঠাটে, বাদশার ক্ষমতার কাছে, শক্তির কাছে, মানে মানসিংহ তো বাদশারই প্রতিনিধি, দিল্লির বাদশা জাহাঙ্গীরের প্রতিনিধি হয়েছে। এরপরে কি হয়েছে, প্রতাপাদিত্য পরাজিত হওয়ার পরে শেষে ছিল যারা পলাইল, তারা মানসিংহ জয় হইল, পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্য লইল। যা সৈন্য সামন্তরা ছিল তারা পালিয়ে গেল, এবং পিঞ্জরের মধ্যে বন্দি করে প্রতাপাদিত্যকে নিয়ে গেল কে, মানসিংহ। রওনা হলো দলবল সঙ্গে পুনরপিরঙ্গে চলে মানসিংহ রায়, ললিত সুছন্দে পরমানন্দে রায়গুণাকর ভাই। দেখা গেল রায়গুণাকর বর্ণনা করছেন কৃষ্ণ